হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা বোর্ডে লেখা আছে তড়িৎ রসায়ন। তো আমরা যদি ওভারঅল পুরো কেমিস্ট্রির দুইটা পেপার নিয়ে আলোচনা ধারণা নিই, সেক্ষেত্রে সব থেকে সহজ চ্যাপ্টার বলতে গেলে এটা হচ্ছে তড়িৎ রসায়ন। সহজ চ্যাপ্টার বলছি এই জন্য, এই চ্যাপ্টারটাতে বোঝার যে জিনিসগুলো আছে সেগুলো খুবই সহজ। অ্যান্ড সেকেন্ডলি চ্যাপ্টারে প্রচুর পরিমাণে ম্যাথস আছে, ম্যাথসগুলো ইজিলি করা যায়, খুব বেশি এফোর্ট দিতে হয় না অ্যাকচুয়ালি। আর মোস্টলি যে থিওরিজগুলো আছে থিওরিজগুলো সহজে বোঝা যায়। আশা করি সবাই এটা পছন্দ করে চ্যাপ্টারটা। অ্যান্ড এই চ্যাপ্টারটার ওভারঅল সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমত আসো আমরা শুরু করি তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন পড়ার আগে আমরা একটু পদার্থ নিয়ে আলোচনা করি। আমরা এই চ্যাপ্টারের জন্য পদার্থকে দুই ভাগে ভাগ করছি। দ্যাট মিনস তড়িৎ পরিবাহিতার ভিত্তিতে পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তড়িৎ পরিবাহী, যেটাকে আমরা বলছি কন্ডাক্টর, আরেকটাকে বলি হচ্ছে তড়িৎ অপরিবাহী, যেটাকে আমরা বলছি ইনসুলেটর। ওকে, পরিবাহী দ্যাট মিনস যারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে টোটাল দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, আরেকটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এখানে জানতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য কারা আর হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য কারা। আচ্ছা, একটু একটু করে আসি। পরিবাহী বলতে বোঝানো হয় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে। ওকে, যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদের একটা ভাগ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইটিক। ইলেকট্রোলাইটিক বলতে কি বোঝানো হবে, যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহিত হওয়ার কারণে ওই পদার্থগুলো যদি ভাঙে বা আয়নিত হয় সেসব পদার্থকে আমরা বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করে কিন্তু বিদ্যুৎ পরিবহন করার কারণে সেই পদার্থগুলোর কোনো ধরনের ভাঙন ঘটে না, সেগুলোকে আমরা বলি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য বা ইলেকট্রনিক। আচ্ছা, এগুলোর খুব ভালো এক্সাম্পল হতে পারে কি? ভালো এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ধরনের ধাতু। যেমন আমাদের বাসার যে কারেন্টের তারগুলো আছে, কারেন্টের তারগুলোর জন্য কপার ব্যবহার করা হয় এবং এই কারেন্টের তারগুলোর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি দিনরাত 24 ঘন্টা কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটার কারণে কি আমার তারটা কি নষ্ট হয়ে যাচ্ছে বা কপার কি নষ্ট হয়ে যাচ্ছে বা কপার কি ভেঙে যাচ্ছে? অ্যাকচুয়াল হচ্ছে না, ভেঙে যাচ্ছে না। সেই জন্য এগুলোকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য বা ইলেকট্রনিক। ওকে, এবার আসেন তড়িৎ বিশ্লেষ্য যারা, যাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তারা ভাঙে বা আয়নিত হয়, তাদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তীব্র, একটা হচ্ছে মৃদু। যাদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো অনেক বেশি হয় এবং অনেক বেশি পরিমাণে ভাঙে তাদেরকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হবে, এবং যাদের মধ্যে দিয়ে কম তড়িৎ পরিবাহিত হয় এবং কম পরিমাণে ভাঙে তাদেরকে বলা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ওকে, এখন একটু এক্সাম্পল দেখি। তড়িৎ বিশ্লেষ্য কারা হবে? সবসময় মনে রাখবেন তড়িৎ বিশ্লেষ্য হবে সব ধরনের লবণ, সব ধরনের অ্যাসিড এবং বেজ। ওকে, তাহলে তীব্র কারা হবে? তীব্রর ক্ষেত্রে মনে রাখবেন যারা শক্তিশালী তারা সবসময় তীব্র হবে। যেমন শক্তিশালী লবণ হতে পারে, তারপরে শক্তিশালী অ্যাসিড হতে পারে, তারপরে শক্তিশালী বেজ হতে পারে। আচ্ছা, তাহলে সিমিলারলি মৃদুর ক্ষেত্রে চিন্তা করেন কারা মৃদু হবে। এটাও সিম্পল, যারা হচ্ছে দুর্বল লবণ বা স্বল্প দ্রবণীয় লবণ বলা যেতে পারে, তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড, তারপর হতে পারে দুর্বল ক্ষার, এদেরকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, আর তড়িৎ অবিশ্লেষ্য কারা? তড়িৎ অবিশ্লেষ্য হচ্ছে তারাই যারা হচ্ছে শুধুমাত্র কারেন্ট ফ্লো করে কিন্তু তারা নিজেরা ভাঙে না। এসবের সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ধাতু, দ্যাট মিনস সকল ধরনের ধাতু, এবং যারা অধাতু তাদের মধ্যে শুধুমাত্র একটা এক্সাম্পল পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রাফাইট। ওকে, আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে পানি। পানি ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য, হালকা কারেন্ট ফ্লো হয় পানির মধ্য দিয়ে। তো এতটুকু মনে রাখলে আসলে আমাদের জন্য চলবে, ইটস এনাফ। আচ্ছা, আরেকটা জিনিস একটু আমাদের মাথায় রাখেন, এই চ্যাপ্টারের মেইন যে পার্ট আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের কোষ নিয়ে। কোষ মানে কি আমরা জানি, যেখানে বিভিন্ন ধরনের তড়িৎদ্বার থাকে, ক্যাথোড থাকে, অ্যানোড থাকে, ব্যাটারি থাকে অথবা ব্যাটারি তৈরি হয়, বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে। তো এই কোষকে আমরা হচ্ছে টোটাল দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আরেকটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এই দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো তড়িৎ বিশ্লেষণ কোষ কাদেরকে বলা হবে? এটা খুব সিম্পল, যেসব কোষ বিদ্যুৎ শক্তিকে ব্যবহার করে সেটাকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে তাদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ কোষ। আর তড়িৎ রাসায়নিক কোষ কাদেরকে বলবেন? যারা রাসায়নিক শক্তিকে ব্যবহার করে এবং রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তাদেরকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। সোজা কথায় বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, এবং তার উল্টাটা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি, তারা হবে তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, তড়িৎ বিশ্লেষণ কোষটা মেইনলি আমাদের জন্য ইজি।
তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে কয়েকটা ছোট্ট ফ্যাক্টর মাথায় রাখবেন, যে তড়িৎ বিশ্লেষণ কোষে যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করা হয়, সোজা কথায় যে লবণ বা যে অ্যাসিড বা যে ক্ষারটা ব্যবহার করা হয়, তাদের ক্ষেত্রে যে আয়নগুলো পাবেন সেই আয়নগুলোর মধ্যে কারা ক্যাথোডে যাবে কারা অ্যানোডে যাবে সেটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর। প্রথম নাম্বারটা হচ্ছে সক্রিয়তা সিরিজের উপর ডিপেন্ড করে, সেকেন্ডটা হচ্ছে দ্রবণ বা আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করে, এবং 3 নাম্বারটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপর নির্ভর করে। তড়িৎদ্বার বলতে কি বোঝায়? তড়িৎদ্বার বলতে বোঝায় ওই ধাতুটার ইলেকট্রোড ইংলিশে, এবং অন্য ক্ষেত্রে বলতে পারেন অ্যানোড বা ক্যাথোড। তো আপনি একটা কোষের ক্ষেত্রে আপনি কী ধরনের অ্যানোড বা ক্যাথোড ব্যবহার করছেন সেটার উপরে ডিপেন্ড করতে পারে যে কোন আয়নটা ক্যাথোডে বা কোন আয়নটা অ্যানোডে যাবে। তো এই 3টা ফ্যাক্টর মাথায় রেখেন। অনেক ক্ষেত্রে এমসিকিউ এর ক্ষেত্রে জিজ্ঞাসা করে যে কোন অ্যানায়ন বা ক্যাটায়ন ক্যাথোডে বা অ্যানোডে যাবে, বা কে আগে যাবে বা কে পরে যাবে, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 3টা ফ্যাক্টর। এই ছোটো জিনিসটা মাথায় রাখলেই আমাদের জন্য চলবে। বন্ধুরা, এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষ কি সেটা একটু আমাদের ভিজুয়ালি দেখে চেনা উচিত, যে দেখতে কীরকম আসলে। তো একটা তড়িৎ বিশ্লেষণ কোষ দেখতে আসলে এরকমই, যেরকমটা চিত্র দেখতে পাচ্ছেন। তো একটা পাত্র থাকে, পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের তড়িৎ বিশ্লেষ্য থাকে। তো এই নীল রঙের যে ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য। তো তড়িৎ বিশ্লেষ্য আমরা অলরেডি বলেছি যে 2 ধরনের হতে পারে, আইদার তীব্র হতে পারে অথবা মৃদু হতে পারে। তো যাই হোক না কেন, তড়িৎ বিশ্লেষ্য আর কি। তো তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে লবণ থাকতে পারে, পানি থাকতে পারে, অ্যাসিড থাকতে পারে, বেস থাকতে পারে, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য তো দেখলেন। এরপর এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রোড ইউজ করা হয় বা তড়িৎদ্বার ইউজ করা হয়। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তড়িৎদ্বারকে রোল 2 ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। তো অ্যানোড বা ক্যাথোড কোনটা হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ব্যাটারির উপর। তো আমরা যদি ব্যাটারিটা দেখি এখানে, এই ব্যাটারির বড় দাগটা মানে হচ্ছে পজিটিভ সাইন আর ছোটো দাগটা মানে হচ্ছে নেগেটিভ সাইন। তো একটা সিম্পল জিনিস মাথায় রাখেন, আমার নেগেটিভ সাইনটা যে পার্টে থাকবে, যেই সাইডে থাকবে বা যেই পার্শ্বে থাকবে, সেই পার্শ্বে আমরা ধরে নিতে পারি যে নেগেটিভ ইলেকট্রনগুলো ফ্লো হবে। সো এই সাইডটাকে আমরা নেগেটিভলি চার্জ করতে পারি, আর যে পাশে পজিটিভলি চার্জ আছে সেই তড়িৎদ্বারটাকে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিতে পারি যে এইগুলো পজিটিভলি চার্জ থাকবে। তো ধরেন আপনার তড়িৎ বিশ্লেষণের বা তড়িৎ বিশ্লেষ্যতে একটা ক্যাটায়ন থাকে আর একটা অ্যানায়ন থাকে। তাহলে ক্যাটায়ন যেটা পজিটিভলি চার্জ, সেটা কার প্রতি অ্যাট্রাক্টেড হবে? পজিটিভ চার্জটা ডেফিনেটলি যেদিকে নেগেটিভ চার্জ আছে সেদিকে অ্যাট্রাক্টেড হবে। সো পজিটিভটা অলওয়েজ নেগেটিভের দিকে যাবে। সো এটা যেহেতু ক্যাটায়ন যেই তড়িৎদ্বারে গিয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। অ্যান্ড সিমিলারলি বলতে পারবেন অ্যানায়ন মানে হচ্ছে মাইনাস চার্জ কোন দিকে যায়? মাইনাস চার্জ অবশ্যই পজিটিভ চার্জের দিকে যায়। তাহলে অ্যানায়নটা যেই তড়িৎদ্বারের দিকে যাবে সেই তড়িৎদ্বারকে আমরা বলবো অ্যানোড। তাহলে সিম্পলি আরেকবার রিভিউ করে দিই, কী কী জানলেন। তড়িৎ বিশ্লেষণ কোষে একটা ব্যাটারি থাকে যার পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে। পজিটিভ সাইডের দিকে যে ইলেকট্রোডটা থাকে সেটাকে বলা হয় অ্যানোড, নেগেটিভ সাইডের দিকে যে তড়িৎদ্বারটা থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। এবং এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য থাকে। তড়িৎ বিশ্লেষ্য থাকার কারণে কি হয়, এখানে পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে, সোজা কথায় ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে। এখানে তড়িৎ বিশ্লেষ্য একটা দিয়েছি আমি, চাইলে এখানে একের অধিক তড়িৎ বিশ্লেষণ বা তড়িৎ বিশ্লেষ্য দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমার ক্যাটায়নের পরিমাণ অধিক থাকবে বা অ্যানায়নের পরিমাণ অধিক থাকবে। এবং ক্যাটায়ন বা অ্যানায়নের পরিমাণ যদি অধিক থাকে, মানে একের অধিক থাকে, সেক্ষেত্রে আমরা 3টা ফ্যাক্টর মাথায় রাখবো। দ্যাট মিনস ক্যাটায়নগুলোর মধ্যে কে আগে ক্যাথোডে যাবে বা অ্যানায়নগুলোর মধ্যে কে আগে অ্যানোডে যাবে, এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেটা একটু আগে বলেছি, এক সক্রিয়তা সিরিজে কে আগে তার উপর, অথবা আমরা বলতে পারি যে কোন আয়নগুলোর ঘনমাত্রা বেশি আসে সেটা আগে যেতে পারে, অথবা লাস্ট ফ্যাক্টর হচ্ছে কী ধরনের তড়িৎদ্বার বা কী ধরনের ক্যাথোড বা অ্যানোড ব্যবহার করেছি সেটার উপর ডিপেন্ড করে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো তড়িৎদ্বারে যেতে পারে। ওকে, এই হচ্ছে আমার মোটামুটি তড়িৎ বিশ্লেষণ কোষের একটা ছোট্ট সামারি। তো এখন মেইন যে টপিকটাতে আমরা আসবো, যেটাতে আমাদের ম্যাথস করতে হবে, যেটাতে আমাদের ফর্মুলা জেনারেট করতে হবে, সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্রটা কি বলেছে এটা আর বাংলায় না লিখে আমি আপনাদেরকে সিম্পলি চিত্রটা দিয়ে বুঝাই দিই। তো ক্যাটায়নগুলো যদি আমার ক্যাথোডের গায়ে জমা হয় তাহলে কি হবে? ক্যাথোডটা আগের থেকে একটু বড় হবে, সোজা কথায় ক্যাথোডের ভরটা বাড়বে। অথবা আমরা বলতে পারি যে অ্যানায়নগুলো যদি অ্যানোডের গায়ে জমা হয় তাহলে কি
অ্যানায়নের ভরটা বাড়তে পারে বা অ্যানোডের ভরটা বাড়তে পারে। তো ফ্যারাডের প্রথম সূত্রটা এরকম যে ক্যাথোডে বা অ্যানোডে কী পরিমাণ পদার্থ জমা হবে সেটা ডিপেন্ড করে হচ্ছে আমার এই ব্যাটারির চার্জ কিউ এর উপর ডিপেন্ড করে। তার মানে হচ্ছে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ আমি প্রোভাইড করতেছি তার উপর ডিপেন্ড করবে ক্যাথোডে বা অ্যানোডে কী পরিমাণ পদার্থ জমা হবে। সো এই ফর্মুলাটার ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে এরকম, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, যেখানে ডাব্লিউ হচ্ছে ক্যাথোড বা অ্যানোডে জমাকৃত পদার্থের পরিমাণ এবং কিউ মানে হচ্ছে আমার সরবরাহকৃত ব্যাটারির যে চার্জ আছে সেটা। তাহলে এই ছোট্ট সম্পর্কটা থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে ব্যাটারিতে যত বেশি চার্জ প্রোভাইড করা হবে বা যত বেশি চার্জ সাপ্লাই করা হবে আমার তত বেশি পরিমাণ পদার্থ ক্যাথোড বা অ্যানোডের গায়ে জমা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফ্যারাডের ফার্স্ট ল, যত বেশি ব্যাটারির চার্জ তত বেশি ক্যাথোড বা অ্যানোডে পদার্থের জমা হওয়ার পরিমাণ। ওকে, তো সিম্পলি এখান থেকে আসেন, যদি সমানুপাতিক সাইনটা তুলে দেওয়া হয় তাহলে কি আসবে? তাহলে একটা ধ্রুবক আসে সবসময়, এই ধ্রুবকটাকে আমরা বলি হচ্ছে জেড আর থাকতেছে কিউ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জেড কিউ। আচ্ছা, তাহলে একটু মনে রাখেন এখানে জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড এটা একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট, দ্যাট মিনস হচ্ছে এর মানটা ডিপেন্ড করবে কী ধরনের পরমাণু বা অণু বা কী ধরনের মৌল বা যৌগ ব্যবহার করা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে, বা ক্যাটায়ন বা অ্যানায়নের ধর্মের উপর ডিপেন্ড করতে পারে এবং ওদের পারমাণবিক বা আণবিক ভরের উপর ডিপেন্ড করতে পারে। তো সেই ক্ষেত্রে জেড একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট এবং জেডের মানটা আমরা বলি এম ডিভাইডেড বাই ই এফ। ঠিক আছে, জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই এফ। এম মানে কি মনে রাখেন, এম মানে হচ্ছে পারমাণবিক বা আণবিক ভর, ই মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা এবং Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ফাইনালি আমরা বলতে পারি যে এফ যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্যারাডে, এবং ফ্যারাডে 1 ফ্যারাডে মিনস আমরা বলি 96,500 কুলম, যেটা একটা চার্জের ভ্যালু অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে 1 ফ্যারাডে বলতে কি বুঝো? ঠিক আছে, তো 1 ফ্যারাডে বলতে বুঝাবেন যে 1 মোল ইলেকট্রনের টোটাল যে চার্জ আছে সেটাই হচ্ছে 1 ফ্যারাডে বা 96,500 কুলম। কীভাবে হিসাব করবেন? এটা হিসাব করা যায় ইলেকট্রনের চার্জ দিয়ে। বলেন যে একটি ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম, এটা তো বলাই যায়। আচ্ছা, এবার 1 মোল ইলেকট্রনের চার্জ কীভাবে হিসাব করব? আমরা জানি 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন এবং যার মান হচ্ছে 6.023 × 10⁻23। তাহলে আমাদেরকে বলতে হবে যে একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 × 10⁻19 কুলম হয় তাহলে 6.023 × 10⁻23টি ইলেকট্রনের চার্জ কত হবে সেটা যদি আমরা হিসাব করি তাহলে টোটাল যে চার্জটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের 1 ফ্যারাডে। আচ্ছা, তাহলে একটু গুণ করে দেখেন, ক্যালকুলেটর নিয়ে হাতে এই দুটো জিনিস গুণ করে দেখবেন যে আপনাদের মানটা প্রায় 96,500 কুলম্বের কাছাকাছি আসবে। এক্স্যাক্টলি 96,500 নাও আসতে পারে, কেননা আমরা ইলেকট্রনের চার্জটা একদম পূর্ণ ভ্যালু ইউজ করি নাই বা অ্যাবসোলিউট ভ্যালু ইউজ করি নাই, একটু ছোটো করে ইউজ করতেছি। আবার এভোগাড্রো সংখ্যাটাও কিন্তু এক্স্যাক্টলি এটা না, এটার আরও এক্সপ্যানশন আছে। তো পুরো ভ্যালুটা যদি এক্স্যাক্টলি ইউজ করা হয় তাহলে 96,500 কুলম পাওয়া যায়। এই হচ্ছে আমার 1 ফ্যারাডে। আচ্ছা, তো আমরা এতক্ষণ যেটা পেলাম যে জেড ইজ ইকুয়াল টু এম বাই ইএফ, সেটা যদি এখানে সাবমিট করি তাহলে আমরা পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম বাই ইএফ ইন্টু কিউ। এইটা সরাসরি ম্যাথস করার জন্য আমরা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে চাইলে আরেকটু ভাঙা যায়, আরেকটু এক্সপ্যান্ড করা যায়। কীভাবে এক্সপ্যান্ড করবো দেখেন, কিউ মানে কিন্তু চার্জ। ঠিক আছে, তো আমরা যখন ফিজিক্স পড়ছি তখন ওখানে তড়িৎ প্রবাহ বলে একটা টার্ম ছিল যেটাকে আমরা আই বলতাম। ঠিক আছে, আই কাকে বলতেন? আমরা বলতাম যে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে সেটাই হচ্ছে তার তড়িৎ প্রবাহ। তো ওইখানে আমরা স্মল কিউ লিখতাম, কেমিস্ট্রিতে আমরা এটাকে ক্যাপিটাল কিউ লিখি। তো কিউ বাই টি, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি লিখতাম আমরা ফিজিক্সে। তো আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি থেকে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু আই টি। তাহলে আমরা কিউকে এক্সপ্যান্ড করে লিখতে পারি তড়িৎ প্রবাহ ইনটু সময়। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে আমরা একটু এক্সপ্যান্ড করে কি লিখব যে এম বাই ইএফ, কিউ এর পরিবর্তে লিখব আইটি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম বাই ইএফ ইন্টু আইটি। এই সিম্পল ফর্মুলাটা দিয়েও ম্যাথ করা যাবে।
তো কীভাবে ম্যাথ করবেন সেটা ডিপেন্ড করবে ডেটার উপরে। যদি চার্জ সরাসরি ইউজ করতে হয় তাহলে এই ফর্মুলা ইউজ করবেন, আর যদি তড়িৎ প্রবাহ এবং সময় ইউজ করতে হয় সেক্ষেত্রে আমরা পরের ফর্মুলাটার দিকে আগাবো। আচ্ছা, এই ফর্মুলাটাকে আরেকটু মডিফাই করা যায় নিজের মতো করে। কি করবা দেখো, যে W ডিভাইডেড বাই এম, এমটাকে জাস্ট নিচে নিয়ে আসলাম, তাহলে লেখা যায় IT ডিভাইডেড বাই EF। একটু মনে করে দেখেন, W বাই এম মানে কি জানতাম আমরা, যে কোনো কিছুর ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, মোল পাওয়া যায়। তাহলে W বাই এমকে আমরা মোল লিখতে পারি, তাহলে N ইজ ইকুয়াল টু IT ডিভাইডেড বাই EF। তাহলে আমরা চাইলে এটাকে মোল দিয়েও প্রকাশ করতে পারি। এটাকে যদি আমরা মোল দিয়ে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে আমরা কিছু নতুন জিনিস অ্যাড করতে পারি। একটু মনে করে দেখেন, মোল মানে আমরা পড়েছিলাম কোনো কিছুর ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায়। সেকেন্ডলি আমরা পড়েছিলাম কোনো কিছুর আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায়। অবশ্যই আয়তনটা কিসে থাকতে হবে, লিটারে থাকতে হবে। ওকে, তারপর কি পড়েছি, কোনো কিছুর অণু, পরমাণু বা আয়নের সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে মোল পাওয়া যায়। আর কি পড়েছি, মোলারিটি ইন্টু আয়তনের গুণফল হচ্ছে মোল। আর কি পড়েছি, নর্মালিটি ইন্টু আয়তনের গুণফল হচ্ছে মোল। তারপর আর পড়ছি হচ্ছে PV বাই RT মানে মোল। অ্যান্ড ফাইনালি আজকে আমরা পাইলাম যে IT বাই EF এটা মানেও মোল। ঠিক আছে, তো ওভারঅল এই পুরা বক্সটা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো ম্যাথ করার ক্ষেত্রে ইউজ করতে হবে। এবং মোলের এই যে বিশাল যে লিস্টটা আছে এটা যদি আমরা খুব ভালো মতো জানি বা ভালো মতো মনে রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের চ্যাপ্টারগুলো বা পরিমাণগত রসায়ন যে পড়েছি আগে ওই চ্যাপ্টারগুলো খুব ভালো মতো কভার করতে পারবো। ওকে, তো আশা করি ফ্যারাডের ফার্স্ট লটা আমরা বুঝতে পারছি এবং এই ফর্মুলাগুলো ইউজ করে আসলে আমরা ম্যাথগুলোর দিকে আগাবো এবং এই চ্যাপ্টারের প্রায় অর্ধেক ম্যাথ এই ছোট্ট ফর্মুলাটা দিয়ে কভার করা যায়। আমরা যদি ফ্যারাডের প্রথম সূত্রটা বুঝে থাকি সেটার বেসিসে আমরা এখন কিছু ম্যাথস করব। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা টাইপ বেসিসে করব। প্রথম 1 নাম্বার টাইপ 1 বলতে পারি আমরা এটাকে। দেখেন দুটো ম্যাথ দিয়েছি আমি, এই দুটো ম্যাথ সলভ করবেন কীভাবে। তো বেসিক্যালি এই ম্যাথসগুলো MCQর ক্ষেত্রে আসতে পারে। তো প্রথম ম্যাথটা দেখেন একটু ভালো মতো কী বলা আছে, যে H2O থেকে 8 মোল অক্সিজেন উৎপন্ন করতে কী পরিমাণ তড়িৎ চার্জ প্রয়োজন। তার মানে কি, আপনার তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পানি ইউজ করা হবে এবং পানি ব্যবহার করলে অ্যানোড বা ক্যাথোডে, সোজা কথায় অ্যানোডে অ্যাকচুয়ালি অক্সিজেন যায়। তো অ্যানোডে আসলে কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেটা তো হিসাব করাই যায়। আমাদেরকে বলছে 8 মোল অক্সিজেন উৎপন্ন করতে হবে। খুব ভালো কথা। তাহলে 8 মোল অক্সিজেন উৎপন্ন করতে হলে আপনার ব্যাটারির চার্জ কতটুকু লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে ম্যাথটা সলভ করবেন কীভাবে, খুব ভালো মতো দেখেন। প্রথমত মাথায় রাখেন, এখানে ব্যবহার করা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে H2O বা ওয়াটার বা পানি। আচ্ছা, H2O-কে যদি আমরা আয়নিত করি, আপনি সিম্পলি বলবেন যে ভাইয়া এটা বাংলায় পাওয়া যায় হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোক্সাইড। তো আমি ওটাকে হাইড্রোজেন হাইড্রোক্সাইড না লিখে আপনাদের বোঝার জন্য আর একটু সোজা করার জন্য আমরা যদি এটাকে হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে লিখি, আশা করি আপনাদের সমস্যা নাই। আচ্ছা, তাহলে পানিকে ভাঙলে দুটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন পাওয়া যায়, আয়ন অ্যাকচুয়ালি, হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন আয়ন। তাহলে এটা পাচ্ছি O2-। আচ্ছা, O2- থেকে যদি আমি 2টা ইলেকট্রন ডোনেট করাই দিই, অক্সিজেন আয়নটা থেকে যদি 2টা ইলেকট্রন ছেড়ে দিই তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে অক্সিজেন পরমাণু। তো আমাকে বলছে অক্সিজেন পরমাণু না, অক্সিজেন অণু তৈরি করতে বলছে। আচ্ছা, অক্সিজেন অণু তৈরি করা মানে কি, অক্সিজেন পরমাণু আমার লাগবে হচ্ছে 2টা। তাহলে এটা যদি O2 তৈরি করতে চান তাহলে আমার ইলেকট্রন লাগবে কয়টা, 4টা। তাহলে এই অক্সিজেন আয়ন লাগবে 2টা, তাহলে এই অক্সিজেন আয়ন আসতে হবে 2টা, তাহলে আমার হাইড্রোজেন লাগবে 4টা আর পানির অণু লাগবে 2টা। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. কি বুঝলেন এখান থেকে? এখান থেকে সিম্পলি বোঝা যায় যে 1 মোল অক্সিজেন তৈরি করতে 2 মোল পানির প্রয়োজন হয়। ঠিক আছে, এই সিম্পল জিনিসটা মাথায় রাখেন। এরপর সিম্পলি আসেন, আপনাকে কত মোল অক্সিজেন তৈরি করতে বলছে, আপনাকে তৈরি করতে বলছে হচ্ছে 8 মোল অক্সিজেন। তাহলে আমি এই জিনিসটাকে কত দিয়ে গুণ করব, 8 × 1 মোল অক্সিজেন দরকার আপনার। তাহলে আপনার ইলেকট্রন কতটুকু প্রয়োজন হবে, আপনার ইলেকট্রন প্রয়োজন হবে 4 × 8 মোল। 8 মোল অক্সিজেন তৈরি করতে 4 × 8 মোল ইলেকট্রন প্রয়োজন হবে। তাহলে 2 × 8 মোল অক্সিজেন আয়ন লাগবে। তাহলে এইটাকেও 8 দিয়ে গুণ করা হবে, এইটাকেও 8 দিয়ে গুণ করা হবে এবং এইটাকেও 8 দিয়ে গুণ করা হবে। ঠিক আছে, তাহলে আপনার আসল কাজ হচ্ছে কত মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে সেটা। কত মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে 4 × 8 অর্থাৎ 32 মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে আমাদের। আমরা জানি 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে 32 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 32 ফ্যারাডে এবং 32 ফ্যারাডে ইলেকট্রন মানে হচ্ছে 32 × 96,500 কুলম।
তাহলে আমাদেরকে যদি অপশনসে দেয়া থাকে যে কত ফ্যারাডে চার্জ প্রয়োজন, তাহলে 32 ফ্যারাডে লিখবো। আর যদি এরকম করে বলা থাকে যে কী পরিমাণ চার্জ প্রয়োজন বা কত কুলম চার্জ প্রয়োজন, সেক্ষেত্রে আমরা 32 × 96,500 কুলম, দ্যাট মিনস 96,500 দিয়ে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা ইউজ করব। তো আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আরও কিছু ছোটোখাটো ব্যাপার আসতে পারে, যেমন 8 মোল অক্সিজেন তৈরি করতে কত মোল পানির প্রয়োজন হয়, যেমন 8 × 2 16 মোল পানির প্রয়োজন হয়। তো এখান থেকে মাল্টিপল কোয়েশ্চেন আসলে আনসার করা পসিবল, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এই ম্যাথ 1-এর থেকে ম্যাথ 2-এর একটা ডিফারেন্স আছে। দেখেন, পড়তে একই রকম লাগতে পারে, দেখতেও একই রকম লাগতে পারে, বাট একটা ছোট্ট ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? আমরা এখানে পানি থেকে 8 মোল অক্সিজেন তৈরি করতে বলছিলাম। তার মানে কি, পানিটা আনলিমিটেড, যত ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে 8 মোল অক্সিজেনই তৈরি করতে হবে। তাহলে অক্সিজেনটা এখানে কি করা আছে? অক্সিজেনটা এখানে ফিক্স করা আছে, 8 মোলই তৈরি করতে হবে। এই ম্যাথটাতে দেখেন জিনিসটা একটু উল্টা। এইখানে আমার পানির অ্যামাউন্টটা ফিক্স করা, যে আপনি পানি 8 মোলের বেশি ইউজ করতে পারবেন না, বাট এইটার বেসিসে, এই ফিক্স ভ্যালুটার বেসিসে অক্সিজেন যতটুকু উৎপন্ন হবে ঠিক ততটুকুর জন্যই আমার কত কুলম চার্জের বা কত ফ্যারাডো চার্জের ব্যাটারি ইউজ করতে হবে বা ব্যাটারি খরচ হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো ম্যাথের প্রসেস সেম, আলটিমেটলি আপনার পানি থেকেই শুরু হবে। পানিকে আয়নিত করলে আপনি পাবেন 2টা হাইড্রোজেন আয়ন আর একটা অক্সিজেন আয়ন, যেটাকে আমরা ইজিলি ভেঙে লিখছি। নর্মালি হাইড্রোজেন হাইড্রোক্সাইড লিখতে পারতেন। আচ্ছা, তো এই অক্সিজেন আয়ন থেকে যদি 2টা ইলেকট্রন ডোনেট করেন, তাহলে আপনি পাবেন হচ্ছে অক্সিজেন পরমাণু। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আবারও আমাদের অক্সিজেন পরমাণু প্রয়োজন নয়, আমাদের দরকার হচ্ছে অক্সিজেন অণু। তাহলে এটা দরকার আমার 2, তাহলে আমার ইলেকট্রন হয়ে যাবে 4, এটা দরকার হবে 2টা, এটা দরকার হবে 2টা, এটা দরকার হবে 4টা, এটা দরকার হবে 2টা। কি বুঝলেন এখান থেকে? যে 2 মোল পানি ব্যবহার করলে 1 মোল অক্সিজেন পাওয়া যায়। তো আমার এবার ফিক্স কি, পানির পরিমাণটা ফিক্স। এখানে আমি 2 মোল পানি থেকে 1 মোল অক্সিজেন পাচ্ছি, তো আমাদেরকে পানি ইউজ করা যাবে ম্যাক্সিমাম 8 মোল, ঠিক আছে? তাহলে 2 থেকে 8 মোলে কীভাবে যাওয়া পসিবল? আমরা যদি এই সংখ্যাটাকে 4 দিয়ে গুণ করি, তাহলেই কি 8 মোল পানি ইউজ করা হয়ে যাচ্ছে না? তাহলে এই 4টাকে 4 দিয়ে গুণ করব, এই 2টাকেও 4 দিয়ে গুণ করব। এটাকে যেহেতু 4 দিয়ে গুণ করছেন, তাহলে এটাও 4 দিয়ে গুণ হবে, ইলেকট্রনটাও 4 দিয়ে গুণ হবে, তাহলে 4 × 4 মোল অফ ইলেকট্রন, এবং অক্সিজেনটাও 4 দিয়ে গুণ হবে। আচ্ছা, তাহলে ওভারঅল আপনি যদি 8 মোল পানি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 4 মোল অক্সিজেন পাবেন। এটাই তো বোঝা যায় সামারি। মেইন কনসার্ন হচ্ছে ইলেকট্রন কত মোল প্রয়োজন হচ্ছে। ইলেকট্রন হচ্ছে 4 × 4, দ্যাট মিনস 16 মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে। আমরা জানি 1 মোল ইলেকট্রন চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, তাহলে 16 মোল ইলেকট্রন চার্জ হচ্ছে 16 ফ্যারাডে। অ্যান্ড 16 ফ্যারাডে মানে আমরা জানি 16 × 96500 বা 96,500 কুলম। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে ডিফারেন্সটা বুঝেন, দুইটার মধ্যে একটু ডিফারেন্ট, জাস্ট ভাষাগত পার্থক্য আছে, এবং ভাষাগত পার্থক্যের কারণেই বেসিক্যালি আমাদের ফিক্স ভ্যালুগুলোর ডিফারেন্সের কারণে অ্যান্সারটাও একটু ডিফারেন্স আসছে। এটা আসছে 32 ফ্যারাডে, এটা আসছে 16 ফ্যারাডে। আশা করি এই দুইটা ম্যাথের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন, এবং এই সিম্পল ম্যাথটা যদি কোনো ক্ষেত্রে এমসিকিউ হিসেবে আসে, তাহলে আনসার করতে পারবেন। এত ছোটো ম্যাথ আসলে রিটার্নে আসে না, আসলে ম্যাক্স এমসিকিউর জন্য আসবে। তো আশা করি তখন পারবেন। খুবই সহজ একটা জিনিস, খুব সিম্পলি। আরেকটু ভালো করে যদি না বুঝে থাকেন, ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখেন, অ্যান্ড আশা করি বুঝতে পারবেন। তো এখন আমরা ফ্যারাডের ফার্স্ট লয়ের যে ফর্মুলা শিখেছি, সেখান থেকে আরেকটা ম্যাথ করব, এটা আমরা টাইপ 2 বলছি। তো এই টাইপের ম্যাথগুলো কীভাবে সলভ করবেন, তার আগে ম্যাথটা দেখে নেন। ম্যাথটাতে কী বলা আছে? বলা আছে কপার সালফেটের একটা দ্রবণ, দ্যাট মিনস হচ্ছে তড়িৎ বিশ্লেষক হিসেবে কপার সালফেট ব্যবহার করা হচ্ছে। সেই দ্রবণটাতে ব্যাটারির সাহায্যে 3.7 অ্যাম্পিয়ার কারেন্ট বা বিদ্যুৎ 6 আওয়ার মানে 6 ঘন্টা ধরে চালনা করা হচ্ছে। তো মাল্টিপল কয়েকটা কোয়েশ্চেন করা আছে। ফার্স্ট কোয়েশ্চেন বলা আছে কী পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে, কত মোল কপার ক্যাথোডে জমা হবে, কতটি কপার পরমাণু ক্যাথোডে জমা হবে, এবং কি পরিমাণ কপার সালফেট বিশ্লেষিত হবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটা চিত্র বা একটা ছবি জেনারেট করে নিয়েছি। মনে রাখবেন ম্যাথে অবশ্যই এই চিত্রটা দেওয়া থাকবে না। তো এটা দেখে আসলে আপনি কাজটা বুঝবেন যে আপনাকে কী কাজ করতে হবে। তো বেসিক্যালি কপার সালফেট তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করছেন, তাহলে কপার সালফেটকে আয়নিত করলে কি পাওয়া উচিত? কপার 2+ এবং সালফেট 2-। তাহলে আমার দ্রবণে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন উপস্থিত থাকবে। তাহলে ক্যাটায়নটা কি হবে? ক্যাথোডের প্রতি অ্যাট্রাক্টেড হবে, কপারটা ক্যাথোডে যাবে, কপার আয়ন অ্যাকচুয়ালি ক্যাথোডে যে কী করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার ধাতু হবে। তাহলে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা 2টা ইলেকট্রন। তাহলে এটা হচ্ছে আমার ই এর ভ্যালুটা, ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমাকে প্রথম কোশ্চেন যেটা বলা আছে কি পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে, তাহলে 1 নাম্বারটা সলভ করেন। কি পরিমাণ কপার বলতে বোঝানো হচ্ছে কত গ্রাম কপার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল থেকে যে ফর্মুলা শিখে আসছি আমরা, W = m/EF * IT, এই ফর্মুলাটা ইউজ করে আমরা ম্যাথটা সলভ করব। আচ্ছা, এম মানে কার এম অ্যাকচুয়ালি, বা কার পারমাণবিক ভর বা আণবিক ভর। মনে রাখবেন যেহেতু আমাদেরকে কপার কতটুকু জমা হবে সেটা জানতে চাইছে, তাহলে কপারের আণবিক ভরটা ব্যবহার করতে হবে, সরি কপারের পারমাণবিক ভরটা। আচ্ছা, তাহলে কপারের পারমাণবিক ভরটা কত, সেটা হচ্ছে 63.5। আচ্ছা, তারপর ই মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে কপার আয়নটাকে, 2টা ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে, তাহলে ই এর মান হচ্ছে 2। এফ মানে আমরা জানি 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে মানে আমরা জানি 96,500 কুলম্ব। এরপর আই মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহের পরিমাণটা, এটা হচ্ছে 3.7, তাহলে এটা আমরা দিব 3.7। আর টি মানে হচ্ছে সময়টা আমরা ব্যবহার করেছি 6 আওয়ার বা 6 ঘন্টা, তাহলে 6 × 60 × 60, অলওয়েজ সেই জিনিসগুলোকে সেকেন্ডে কনভার্ট করে নিব। তাহলে 6 ঘন্টাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলে মিনিট, এবং তাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ড পাওয়া যাবে। তো এই পুরো জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে আমরা পাচ্ছি 26.3 গ্রাম। তাহলে কি বুঝলাম, যে আমার ক্যাথোডে কপার জমা হবে 26.3 গ্রামের সমপরিমাণ। ওকে, নাম্বার 2তে বলা হয়েছে কত মোল কপার ক্যাথোডে জমা হবে। তো মোলের ক্ষেত্রেও যে ফর্মুলাটা সেটাও আমরা মনে হয় শিখছি। তো আমরা মোলের ক্ষেত্রে কি লিখি, N = IT / EF, সিম্পলি। তো আই এর মান, টি এর মান, ই এর মান, এফ এর মান, এখানে যেটা ব্যবহার করেছেন এক্স্যাক্টলি সেটাই তো ইউজ করবেন, তাই না। তাহলে আই এর মান হচ্ছে 3.7, টি হচ্ছে 6 × 60 × 60, ই এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 96,500। সো মানগুলো বসাই দিবেন, রেজাল্টটা পেয়ে যাবেন। ক্যালকুলেটরে বসাই নিন, তাহলে পাবেন 0.414 মোল, খুব সিম্পলি পাওয়া যায়। ওকে, নাম্বার 3 নাম্বারটাতে আমাদেরকে বলা হচ্ছে যে কতটি কপার পরমাণু ক্যাথোডে জমা হবে। তাহলে কপার পরমাণুর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো অলওয়েজ বলেছিলাম যে এই বক্সটা আমাদেরকে প্রচুর কাজে দিবে, প্রচুর ইউজফুল একটা বক্স। তো আমি এই উপরের সূত্রটাতে দেখেন N = IT/EF লিখেছি না, তো এন আমাদেরকে মোল দিচ্ছিল এতক্ষণ। তো আমরা এখন পরমাণুর সংখ্যা চাই। তাহলে দেখেন, মনে করে দেখেন এই জিনিসটা আমাদেরকে কি দেয়, উপরেরটা হচ্ছে অণু, পরমাণু বা আয়নের সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো এটা মানে কি আলটিমেটলি মোল না। তাহলে এই এন এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, N/N। আবার ওটা = কি IT/EF। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে N/N = IT/EF। তাহলে এখান থেকে লেখা যায় যে N = IT/EF × NA। তাহলে IT/EF এর মান কত, 0.414, আর NA মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা হচ্ছে 6.023 10⁻23 টি। তো এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন, আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। 4 নাম্বারটাতে আসেন। 4 নাম্বারে কি বলেছে আমাদেরকে, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে কি পরিমাণ কপার সালফেট বিশ্লেষিত হবে। তো এটার আনসার করা আসলে খুবই ইজি, কারণ আমরা জানি কপার সালফেটকে আয়নিত করলে কপার 2+ এবং সালফেট 2- পাওয়া যায়। তাহলে এটা যত মোল ভাঙবে কপার 2+ তো তত মোলই তৈরি হবে, তাই না। তাহলে কপার 2+ যত মোল ক্যাথোডে যায় এক্স্যাক্টলি তত মোলই কপার সালফেট ভাঙে, এটা দিয়ে অঙ্ক করা যায়। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি চাইলে এই সূত্রটা ব্যবহার করেও ম্যাথটা ডিরেক্টলি করতে পারবেন। একটা ছোট্ট চেঞ্জ খেলে আনতে হবে। এই এমএ মানে পারমাণবিক ভরের জায়গায় আমরা কি ইউজ করতাম, উপরেটাতে ইউজ করেছেন কপারের পারমাণবিক ভর। তো এবার যদি কতটুকু কপার সালফেট বা আপনার তড়িৎ বিশ্লেষণটা কতটুকু ভাঙছে সেটা যদি জানতে চান, জাস্ট এম এর জায়গায় কপার সালফেটের আণবিক ভরটা বসায় দিবেন। তো কপার সালফেটের আণবিক ভরটা কত, 63.5 হচ্ছে কপারের পারমাণবিক ভর। সালফেট, তাহলে সালফার হচ্ছে 32, আর অক্সিজেন হচ্ছে 16 × 4, তাহলে 64 ডিভাইডেড বাই 2 × 96,500 ইন্টু IT, তাহলে 3.7 × 6 × 60 × 60। তাহলে এটা যদি আমরা ডিরেক্টলি বসাই তাহলে আমাদের চলে আসবে 66.033 গ্রাম। তাহলে এইভাবে এত গ্রাম কপার সালফেট আপনি চাইলে বিশ্লেষিত করতে পারবেন বা বিশ্লেষিত হবে আমার এইটার বেসিসে। আচ্ছা, এরপরে এই ম্যাথটাকে চাইলে আপনি অন্যভাবেও করতে পারতেন, যেটা আমি শুরুতে বলেছি যে আপনার কপার 2+ যতটুকু ক্যাথোডে যায় ঠিক ততটুকুই কপার সালফেট ভাঙে। তাহলে W/M = N লেখা যায়। তাহলে W = হবে N × M।
কত মোল কপার সালফেট পাইছিলেন, কত মোল কপার ক্যাথোডে গেছিল পাইছিলেন 0.414, তার মানে হচ্ছে আপনার 0.414 মোল কপার সালফেটই ভাঙবে অ্যাকচুয়ালি। এটাকে জাস্ট কপার সালফেটের আণবিক ভর দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন 63.5 প্লাস 32 প্লাস 64, ঠিক আছে? তাহলে এটা মাল্টিপ্লাই করেন, দ্যাট মিনস মোল সংখ্যাকে আণবিক ভর দিয়ে গুণ করেন, তাহলে আপনি একই রেজাল্ট পাবেন 66.033 গ্রাম। এটাই আমাদের আনসার। তো এইটা আপনি আইদার এটা দিয়েও করতে পারেন অথবা এটা দিয়েও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার সুবিধা মনে হয়। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, খুব কঠিন কিছু না, একদম সিম্পল একটা জিনিস, প্রত্যেকটা লাইনে একটা একটার সাথে কানেক্টেড। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ফ্যারাডের ফার্স্ট লয়ের থার্ড টাইপের ম্যাথসগুলো, যে কীভাবে এই ম্যাথগুলো সলভ করবেন। দেখেন একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে, ম্যাথটাতে কী বলা আছে যে 0.5 লিটার 2 মোলার নিকেল নাইট্রেটের দ্রবণে 3.7 অ্যাম্পিয়ার কারেন্ট 6 আওয়ার ধরে চালনা করা হলে দুটো কোয়েশ্চেন বলা আছে। জাস্ট আরেকটা জিনিস একটু মাথায় রাখেন, এখানে বলা আছে যে এটা প্ল্যাটিনাম তড়িৎদ্বারের প্রেজেন্সে ম্যাথটা করতে হবে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলা আছে যে ক্যাথোডে কী পরিমাণ নিকেল জমা হবে সেটা বের করতে বলা হয়েছে, এবং সেকেন্ডলি আমাদেরকে বলা আছে যে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রাটা কত হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তো ম্যাথটার ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের জন্য আমরা একটা ছবি আঁকছি এখানে, এটা অবশ্যই ম্যাথে বা কোয়েশনে দেওয়া থাকবে না, তো এটা একটু বোঝার ট্রাই করেন। সিম্পলি এখানে ধরে তড়িৎদ্বার আছে, এবং অবশ্যই তড়িৎদ্বারগুলো কি, এগুলো হচ্ছে আমার প্ল্যাটিনাম তড়িৎদ্বার। ওকে, অ্যাজ ইউজুয়াল জানেন ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যারা যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড, পজিটিভ প্রান্তের সাথে যারা যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। ওকে, এবং এটার দ্রবণটার আয়তন হচ্ছে 0.5 লিটার এবং ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে নিকেল নাইট্রেট। তার মানে আবার নিকেল নাইট্রেটকে আয়নিত করলে কী কী পাওয়া যায়, এটাকে আয়নিত করলে আমরা পাবো নিকেল 2+, আরেকটা পাবো হচ্ছে নাইট্রেট 2 নাইট্রেট মাইনাস। ওকে, তাহলে এই জিনিসগুলো আমার তড়িৎ বিশ্লেষণ হিসেবে এখানে উপস্থিত আছে। আচ্ছা, তো প্রথম কোয়েশ্চেনটা যে ক্যাথোডে কী পরিমাণ নিকেল জমা হবে, এটা খুব সহজ একটা কোয়েশ্চেন। এটার আনসারটা কি, আমরা জানি W = m/EF × IT, যেটাকে আমরা বলছি ফ্যারাডের প্রথম সূত্র থেকে পাওয়া। তো m মানে আমরা জানি পারমাণবিক ভর, কার পারমাণবিক ভর, যেহেতু নিকেল কতটুকু জমা হবে জানতে চাওয়া হয়েছে, তাহলে নিকেলের পারমাণবিক ভরটা আমরা ব্যবহার করব, যেটা হচ্ছে 58.7। আচ্ছা, ই মানে কি, ই মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা। নিকেল যেহেতু 2+ থাকে, তাহলে নিকেল 2+ থেকে নিকেল ধাতু হতে 2টা ইলেকট্রন প্রয়োজন হয়, তাহলে 2টা ইলেকট্রন প্রয়োজন হলে ই এর মান হচ্ছে 2 এবং এফ এর মান বরাবরের মতোই 96,500 কুলম। আইটা আমার যেটা দেওয়া আছে যে 3.7 অ্যাম্পিয়ার, আর সময়টা হচ্ছে 6 ঘন্টা বা 6 আওয়ার। তাহলে আই ইউজ করব 3.7 এবং সময়টা 6 ঘন্টা, ঘন্টাটাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিব আমরা, তাহলে 6 × 60 × 60। ওকে, তো আমার সবগুলো ভ্যালু এখানে সাবমিট করা হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা জাস্ট ভ্যালুটা অ্যাড করে ক্যালকুলেশন করে আমরা কি বের করতে পারি, অ্যাকচুয়াল মানটা বের করতে পারি। ভ্যালুটা কত হবে আমার, ভ্যালুটা আমরা লিখতে পারি 24.3 গ্রাম। এটা হচ্ছে আমাদের এখানকার সিম্পল একটা আনসার। আচ্ছা, এই আনসারটার বেসিসে আমাদেরকে পরের ম্যাথটার দিকে আগাতে হবে। পরের ম্যাথটা আমাদেরকে কি বলা আছে, পরের ম্যাথটাতে বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণটার ঘনমাত্রা কত হবে। আচ্ছা, তাহলে দ্রবণটার ঘনমাত্রা এখন কত আছে, 2 মোলার আছে। তো অবশ্যই এটা থাকবে না, কেন থাকবে না, কারণ আমার নিকেল নাইট্রেট কিন্তু ব্যবহার করা হচ্ছে। কোথায় ব্যবহার করা হচ্ছে, এই নিকেল নাইট্রেটটা ভেঙে কিছু ক্যাথোডে যাচ্ছে, কিছু অ্যানোডে যাচ্ছে। সো ওভারঅল আমার নিকেল নাইট্রেটের ঘনমাত্রাটা 2 মোলার থাকা উচিত না, 2 মোলার থেকে কমে যাওয়া উচিত। তো আমাদেরকে বের করতে হবে যে কমে যাওয়ার পরে আসলে কতটুকু থাকবে সেটা। ওকে, তো বের করি। এখানে আমার একটা আয়তন দেওয়া আছে আর একটা ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে এস আর ভি যেহেতু জানি, তাহলে এখান থেকে দেখেন আমি এস ভি থেকে মোল সংখ্যা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে n = SV, এস এর ভ্যালুটা কত বলা আছে 2 মোলার, তাহলে এস মানে হচ্ছে 2 আর ভি মানে হচ্ছে 0.5, তাহলে 2 × 0.5 দ্যাট মিনস হচ্ছে 1 মোল। সোজা কথায় আমরা যখন বিশ্লেষণটা শুরু করেছি বা তড়িৎ বিশ্লেষণটা শুরু করেছি, আমাদের কাছে 1 মোল নিকেল নাইট্রেট ছিল। ওকে, এরপর কি হবে, এরপর তড়িৎ বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণ হওয়া মানে কি, IT/EF পরিমাণ নিকেল নাইট্রেট ভেঙে যাওয়া মানে ভেঙে যেয়ে সে ক্যাথোড বা অ্যানোডে যাবে। তাহলে IT/EF দ্যাট মিনস 3.7 × 6 × 60 × 60, ই মানে তো জানি 2 আর এফ মানে 96,500। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেট করি, ধরেন যে পাইলাম 0.414 মোল। কি বুঝলেন এখান থেকে, যে আমার কাছে যদি 1 মোল
দ্রবণ থাকতো বা তড়িৎ বিশ্লেষ্য থাকতো, তার মধ্য থেকে 0.414 মোলটা কোথায় গেছে? এরা ভেঙে গেছে এবং ভেঙে যাওয়ার পর ক্যাথোড বা অ্যানোডে গেছে। তাহলে অবশিষ্ট নিকেল নাইট্রেট কতটুকু? অবশিষ্ট নিকেল নাইট্রেট আমরা বলতে পারি 1 মোল থেকে 0.414 মোল বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমার অবশিষ্ট নিকেল নাইট্রেট, এবং যেটার মান হচ্ছে 0.586 মোল। ঠিক আছে, তাহলে এতটুকু আমার দ্রবণে অবশিষ্ট থাকে। তাহলে আমরা আবার জানি N = SV, তাহলে S = N ডিভাইডেড বাই V। N মানে যত মোল অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্ট আছে 0.586 মোল নিকেল নাইট্রেট, এবং আয়তন তো চেঞ্জ হবে না, আয়তন তো আমাদের যা ছিল 0.5 লিটার ছিল সেটাই থাকবে। তাহলে 0.5 লিটার দিয়ে আমরা এই ভ্যালুটাকে ভাগ করব। তাহলে যে রেজাল্টটা পাবো ক্যালকুলেশন করে দেখেন, সেটাই হচ্ছে আমার ঘনমাত্রা। তাহলে আমরা বলতে পারবো যে 3.7 অ্যাম্পিয়ার কারেন্ট 6 ঘন্টা ধরে চালনা করার পর দ্রবণটার ঘনমাত্রা চেঞ্জ হবে, এবং চেঞ্জ হওয়ার পর 2 মোলার থেকে সেটা কনভার্টেড হয়ে 1.172 মোলারে পরিণত হবে। সো এটাই হচ্ছে আমাদের ম্যাথটার আনসার। অ্যান্ড আশা করছি এই সহজ ম্যাথটা আমরা বুঝতে পারছি। যেই ম্যাথটা আমরা একটু আগে করছি ওই ম্যাথটার একটা ক্লাসিফিকেশন বলতে পারি আমরা এটাকে টাইপ 3, এরপরে আমরা বলতে পারি টাইপ 4। প্রায় একই রকম ম্যাথ, জাস্ট একটা ছোট্ট ডিফারেন্স আছে। দেখে মনে হতে পারে ভাই একটু আগে যে ম্যাথটা করাইছেন ওই ম্যাথটাই তো এখানে লেখা আছে, তো মনে হতে পারে এরকম, বাট অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স আছে এখানে। কি ডিফারেন্সটা আছে? এই যে দেখেন এই বাক্সের মধ্যে যে জায়গাটা আছে এটা হলো ডিফারেন্স। তো আগেরটাতে কি ছিল? আগেরটাতে বলা ছিল যে প্লাটিনাম তড়িৎদ্বারের প্রেজেন্সে আপনাকে বাকি কাজগুলো করতে হবে। এবার ঠিক সেই জিনিসটাই চেঞ্জ হয়ে আমরা নিকেল তড়িৎদ্বার ইউজ করছি। তো এখানে আসলে আসল মজাটা কি দেখেন, আপনি এখানে লবণ হিসেবে কি ইউজ করতেছেন? নিকেল নাইট্রেট, এবং সেখানে ক্যাটায়নটাকে নিকেল আয়ন, তাই তো? তো লবণের ধাতুটাকেই যদি আমরা ইলেকট্রোড হিসেবে ব্যবহার করি, অথবা এইভাবে বলতে পারেন যে ইলেকট্রোড যেটা ব্যবহার করা আছে সেই ধাতুর যদি লবণ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ক্লাসিফিকেশন বা ক্যাটাগরি একটি চেঞ্জ হয়। ঠিক আছে? Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো আমরা ম্যাথগুলো আরেকবার করে দেখি যে আসলে কী হয়। 1 নম্বর ম্যাথ যেটা ছিল যে ক্যাথোডে কী পরিমাণ নিকেল জমা হবে, এটা আগের মতোই থাকবে। ঠিক আছে, যে W = M/EF × IT। তারপর যে ভ্যালুগুলো বসাইছিলাম আগের মতোই 58.7 2 96,500 × 3.7 ইন্টু হচ্ছে আপনার 6 × 60 × 60। সো ওভারঅল একটু আগে যেটা পাইছিলেন ওটাই আনসার হচ্ছে 24.3 গ্রাম। ভালো কথা। তো পরবর্তীতে যে কোশ্চেনটা আমাদেরকে করা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে। তো এটা বের করতে গেলে একটা ছোট্ট ট্রিকই বলতে পারেন। আমার এখানে ক্যাটায়ন কি আছে? নিকেল 2+ কই যাবে? ক্যাথোডের গায়ে যে জমা হবে। এবং মজাটা হচ্ছে এখানে অ্যানোডে, যেহেতু অ্যানোডেও প্লাটিনামের পরিবর্তে নিকেল ধাতু ব্যবহার করা হয়েছে, এখানে অ্যানোডে একটা মজার কাহিনী হবে যে অ্যানোডে তড়িৎদ্বারে যেহেতু নিকেল ধাতু ব্যবহার করা আছে, সো নিকেলটা 2টা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ হয়ে দ্রবণে আসবে। দ্যাট মিন্স এখান থেকে দ্রবণে আসবে। ঠিক আছে, আবার এখান থেকেই নিকেল 2+টা ক্যাথোডে যাওয়ার সময় নিকেল 2+ ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। সো ওভারঅল সাইকেলটা কি? অ্যানোড থেকে দ্রবণ, দ্রবণ থেকে ক্যাথোড, অ্যানোড থেকে দ্রবণ, দ্রবণ থেকে ক্যাথোড। সো সময় যত যাবে তত কি হবে? আমার অ্যানোডটা ক্ষয় হবে না, মানে কি অ্যানোডের পরিমাণটা কমে যাবে, আর আমার ক্যাথোডটা কি হবে? ধীরে ধীরে মোটা হবে। সো আমার এই দ্রবণের নিকেল 2+এর কখনো কি হবে না, ঘাটতি তৈরি হবে না। সো আমার যে ঘনমাত্রার নিকেল নাইট্রেট দ্রবণ আমরা নিয়েছিলাম, দ্যাট মিনস 2 মোলার, ওই ঘনমাত্রাটাই থাকবে। সো সেক্ষেত্রে আমরা 2 নম্বর কোশ্চেন যেটা, যে ঘনমাত্রা কত হবে, এটার আনসার বলবো যে ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। এটার ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। তাহলে যেই লবণ ওই ধাতুটাই যদি ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, এবং আমার ক্লাসিফিকেশন বা অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াগুলো এভাবে হয়। এই ছোট্ট জিনিসটা মাথায় রাখেন। 3 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা আছে দেখেন, যে তড়িৎ বিশ্লেষণের পর ক্যাথোড বা অ্যানোডের ভর কত হবে। তো দেখেন আমরা ফিগারটাতে বলে দিয়েছি যে আমার এই অ্যানোডের ভর দেওয়া আছে 100 গ্রাম, ক্যাথোডের ভর দেওয়া আছে 50 গ্রাম। ওকে, তো আমার কি হচ্ছে, অ্যানোডটা ক্ষয় হচ্ছে, ক্যাথোডটা আরও মোটা হচ্ছে। তাহলে অ্যানোডের ভর অবশ্যই আগের থেকে কি হবে, কমবে। তো অ্যানোডের ভর আগে ছিল হচ্ছে 50 গ্রাম, কতটুকু কমবে? এই যে ডাব্লু যতটুকু পেয়েছেন ততটুকু। তার মানে কি 24.3 গ্রাম ক্যাথোডে জমা হয়,
এবং এই এতটুকু জমা হওয়ার জন্য অ্যানোড থেকে এতটুকু ক্ষয় হয়। তাহলে 50 থেকে 24.3 গ্রামটা আমরা মাইনাস করব, তাহলে আমরা পাবো হচ্ছে 25.7 গ্রাম। এরপরে আমাদেরকে বলা আছে যে ক্যাথোডের ভরটা কত হবে। সিম্পলি এটাও বলা যায় যে ক্যাথোডের ভরটা আগে ছিল হচ্ছে 50 গ্রাম, সরি এটা আমরা অ্যাকচুয়ালি 50 না, এটা হচ্ছে 100 থেকে যদি বিয়োগ করেন তাহলে পাবেন হচ্ছে আপনার 75.7 গ্রাম। ওকে, আর ক্যাথোডের ভরটা কত হবে? ক্যাথোডের ভরটা ছিল 50 এবং এটা আগের থেকে আরও মোটা হবে, কারণ কি নতুন করে নিকেল 2+ আসছে, তাহলে অবশ্যই বাড়বে। কতটুকু বাড়বে? যতটুকু ডাব্লু পেয়েছেন ততটুকু, তাহলে এটা 50 প্লাস 24.3 গ্রাম, সো এটা আমাদেরকে দিবে 74.3 গ্রাম। তাহলে অ্যানোড এবং ক্যাথোড দুইটার ভরই পরিবর্তিত হচ্ছে। তো আশা করি এই সিম্পল জিনিসটা বুঝতে পারছেন, একদম কঠিন কিছু নাই। জাস্ট মাথায় রাখবেন যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তড়িৎদ্বার কোনটা ব্যবহার করা হচ্ছে। যদি প্লাটিনাম ব্যবহার করা হয় তাহলে নর্মালি যেভাবে ম্যাথটা করতে হয় ক্যালকুলেশন করে সেভাবে ঘনমাত্রাগুলো চেঞ্জ হবে, ওইভাবে ম্যাথটা করবেন। আর যদি যেই লবণ আছে সেই লবণের ধাতুটাকে ইলেকট্রোড হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এই নিয়মে টাইপ 4 এর বেসিসে আপনি ম্যাথগুলো করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এবার জাস্ট আগের টাইপটার মতোই জাস্ট আরেকটা ছোট্ট পরিবর্তন করে নতুন একটা টাইপ, সেটাকে আমরা বলছি টাইপ 5। তো এইটাতে আসলে কী চেঞ্জ হয়েছে দেখেন, উদ্দীপকটা আগের মতোই আছে, নিকেল তড়িৎদ্বারের প্রেজেন্সে একটু ডেটা চেঞ্জ করে দিয়েছি। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 30 মিনিট ধরে চালনা করা হয়েছে, ঠিক আছে। 1 নম্বর কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি আগের মতো আছে, ক্যাথোডে কী পরিমাণ নিকেল জমা হবে। তো এটা আপনি আগেরটাতেও পাইছেন যে W = M/EF × IT। তো এম কত আমার? নিকেল যেহেতু, তার মানে হচ্ছে 58.5, ই মানে হচ্ছে 2, এফ মানে 96,500। আমরা জাস্ট এখানে তড়িৎ প্রবাহ আর সময়টা চেঞ্জ করে দিয়েছি। তো তড়িৎ প্রবাহ হচ্ছে 5 আর সময় হচ্ছে 30 মিনিট। তাহলে আই এর মানটা 5 আর টি এর মানটা হচ্ছে 30 × 60 সেকেন্ড। সো আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 2.74 গ্রাম। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন, এখানে আসলে বোঝানোর কিছু নাই, সোজা জিনিস। সেকেন্ড কোয়েশ্চেনটা একটু নতুন আমাদের জন্য। কি বলা হয়েছে দেখেন, আমরা যদি ক্যাথোডে ওই নিকেল তড়িৎদ্বারের পরিবর্তে একটা লোহার চামচ ব্যবহার করি, ঠিক আছে, তাহলে ক্যাথোডে একটা লোহার চামচ আছে, অ্যানোডে কিন্তু আগের মতোই আমার নিকেল আছে, ঠিক আছে। এবং আমাদের যে লবণটা আগের মতো নিকেল নাইট্রেটই রাখা আছে। তো এই প্রসেসটাকে আমরা আসলে বলি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং দিয়ে কি করা হয় মনে আছে আশা করি, যে আমরা যদি কোনো একটা ধাতুর উপর একটা কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে চাই, সেটাকে মরিচার হাত থেকে বাঁচানোর জন্য বা অন্য কোনো প্রসেসের জন্য হতে পারে, তো সেইটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। ওকে, তো সেই ক্ষেত্রে নিয়মটা কি ছিল, যে যেই ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং করা হবে সেটাকে আমরা ক্যাথোডে রাখবো, এবং যে ধাতু দ্বারা আমরা ইলেকট্রোপ্লেটিং করব সেটাকে আমরা অ্যানোডে রাখবো। সো আমরা অ্যানোডে রাখছি নিকেল আর ক্যাথোডে রাখছি লোহার চামচটা। তাহলে নিকেলের প্রলেপ পড়বে লোহার চামচের উপর। তো প্রসেসটা আগের মতোই, নিকেল ধাতুর এই জায়গাটা ক্ষয় হবে ধীরে ধীরে, এবং সেটা ক্ষয় হয়ে নিকেল 2+ আয়ন হিসেবে দ্রবণে আসবে, এবং এই নিকেল 2+টা চামচের গায়ে যে জমা হবে, ঠিক আছে। কোশ্চেনে আমাদেরকে জানতে চাওয়া হয়েছে যে যদি 7 সেন্টিমিটার স্কোয়ার উপরিতলের ক্ষেত্রফল বিশিষ্ট একটা লোহার চামচ ক্যাথোডে থাকে, তার উপর যদি আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট 30 মিনিট ধরে চালনা করি, সেক্ষেত্রে আমার এই চামচের উপর কত পুরুত্বের লোহার প্রলেপ পড়বে। দ্যাট মিনস থিকনেসটা জানতে চাওয়া হয়েছে, যে চামচের উপর প্রলেপের থিকনেসটা কত হবে। তো এই ম্যাথটা করার জন্য প্রথম যে কাজটা আমরা আসলে করে ফেলছি, সেটা হচ্ছে এই সময়ের মধ্যে এত কারেন্ট সাপ্লাই করলে কত গ্রাম নিকেল আসলে প্রোভাইড করা পসিবল, সেটা আমরা 1 নম্বরে পাইছি। 2 নম্বর কাজটা কী হবে দেখেন, আমরা কোনো কিছুর আয়তন, ভর, ঘনত্ব এসবের মধ্যে সম্পর্ক আমরা জানি যে ρ = m/v বা w/v। ওকে, তাহলে W = কি? W হচ্ছে ρv, দ্যাট মিনস ঘনত্ব ইন্টু আয়তন। আচ্ছা, আয়তনকে ভাঙলে কি লেখা যায়? আয়তনকে লেখা যায় ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব। তাহলে W = ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, ঠিক আছে। তো আমাদের আসলে এই পুরুত্বটা দরকার, টি এর মানটা দরকার। তাহলে T = কি লেখা যাবে? T = লেখা যাবে W/ρ ইন্টু ক্ষেত্রফল। তো যে ডাব্লুটা, যে কতটুকু নিকেল আমরা আসলে এই সময়ের মধ্যে সাপ্লাইড পাবো, সেটা হচ্ছে 2.74 গ্রাম। তাহলে ডাব্লু হচ্ছে 2.74। ওকে, ঘনত্বের ক্ষেত্রে আমাদের একটা ডেটা দেওয়া আছে এখানে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. যে নিকেলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.4, ঠিক আছে। তো মনে রাখেন, আপেক্ষিক গুরুত্ব যদি 1.4 হয়, তার মানে এটা হচ্ছে 1400 kg/m3।
অ্যান্ড এটাকে যদি আমি গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করি তাহলে এটা হবে 1.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যেহেতু আমরা এখানে সিজিএস ইউনিট ইউজ করতেছি সব জায়গায়, তাহলে ঘনত্ব বা রোটাও গ্রাম পার সেন্টিমিটার কিউবে ইউজ করব। তাহলে রো হবে 1.4। আর ক্ষেত্রফল বলতে আমাদের পুরো চামচটার উপরিতলের ক্ষেত্রফল এখানে বলা আছে 7 সেন্টিমিটার স্কোয়ার, এবং 7 সেন্টিমিটার স্কোয়ারটা আমরা এখানকার ক্ষেত্রফল হিসেবে ব্যবহার করব। তো জাস্ট এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করে ফেলেন, তাহলে রেজাল্ট পেয়ে যাবেন 0.28 সেন্টিমিটার। তার মানে আমার চামচটার উপর 0.28 সেন্টিমিটার পুরুত্বের একটা প্রলেপ পড়বে। কার প্রলেপ? নিকেলের প্রলেপ। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন, খুব সহজ একটা ম্যাথ। জাস্ট এই সিম্পল জিনিসটা মাথায় রাখেন যে আয়তনটাকে কীভাবে আমি ক্ষেত্রফল ইন্টু পুরুত্বতে কনভার্ট করতে পারি, তাহলেই পুরুত্বটা বের করতে পারবেন। তো এখন যে ম্যাথটা দেখবেন সেটা হচ্ছে আমার টাইপ 7 বা টাইপ 6। টাইপ 6 মনে হয় একটু আগে পড়েছেন, এটা হচ্ছে আমার টাইপ 7। তো এখানে বলা আছে যে প্রতি গ্রাম জিঙ্ক তৈরিতে যদি 7 টাকা খরচ করা হয়, তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে কত টাকা খরচ করা হবে। তো দেখে প্রথম মনে হতে পারে যে এটা একটা ঐকিক নিয়মের ম্যাথ, বাট জিনিসটা অবশ্যই ঐকিক নিয়মের ম্যাথ না, এবং এখানে একটা টাকার খেলাধুলা আছে আর কি। তো প্রতি গ্রাম জিঙ্কের দাম দেওয়া আছে, তাহলে আমার 15 গ্রাম জিঙ্কের দাম বের করতে বললে জিনিসটা ইজি হইতো, বাট এখানে জিঙ্কের দাম দেওয়া আছে কিন্তু অ্যালুমিনিয়ামের দাম বের করতে বলছে। ইটস কাইন্ডা উইয়ার্ড। কাইন্ডা আমাদেরকে বাজারে যাওয়ার পর বলা হয়েছে যে ভাই একটা ছাগলের দাম হচ্ছে 3000 টাকা, তাহলে 10টা গরুর দাম কত? তো খুবই উইয়ার্ড একটা কোশ্চেন। তো এটার জন্য জাস্ট একটু মাথা খাটাইতে হবে, একটু বুদ্ধিমান হইতে হবে। একটু বুদ্ধিমান না হলে দুনিয়াতে চলা খুব মুশকিল। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। কাজটা এরকম যে আমাদেরকে যদি বলা থাকে যে একটা ছাগলের দাম 3000 টাকা, তো আমরা যদি একটা গরুর দোকানদারের কাছে জিজ্ঞেস করি যে ভাই আপনার একটা গরু বেচলে কটা ছাগল পাওয়া যাবে, তো এনিহাও যদি গরুর দোকানদারটা বলে যে ভাই আমার একটা গরু বেচলে 3টা ছাগল পাওয়া যাবে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু হিসাবটা করে ফেলতে পারবেন যে একটা গরু মানে 3টা ছাগল, তারা 10টা গরু মানে হচ্ছে 30টা ছাগল, প্রতিটা ছাগলের দাম 3000 টাকা, তাহলে 10টা গরুর দাম হচ্ছে 90,000 টাকা। এইভাবে চাইলে একটার সাথে আরেকটা কানেক্ট করে আমরা চাইলে এভাবে সলভ করতে পারবো। তো কানেকশনটা আসলে মেইন। সেটা বোঝার আগে আরেকটা জিনিস একটু বুঝান, সেটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ প্রসেসে আসলে টাকার খেলাটা কেন আসবে, টাকার কথা কেন আসবে, টাকা কোথায় খরচ হবে। ভাইয়া একটা কোষ চালাইতেছেন, ঠিক আছে, কোষ চালাইতে গেলে কি লাগবে? ব্যাটারি লাগবে, ব্যাটারির খরচ আছে না, কারেন্টের খরচ আছে না, বাসায় তো আর ফ্রিতে ইলেকট্রিসিটি চলে না, ডেফিনেটলি টাকা খরচ করে ইলেকট্রিসিটি চালাইতে হয়। তাহলে আমরা যদি একটা কোষে ব্যাটারির সাপ্লাই দিই বা চার্জের সাপ্লাই দিই, সেই চার্জের খরচটাই হচ্ছে বেসিক্যালি আমার টাকার রিজন, এই জন্য টাকাটা খরচ হয়। তো ম্যাথটা কীভাবে করবেন সেটা দেখেন। প্রথমত আমরা যে কাজটা করব, এখানে একটা জিঙ্কের ডেটা দেওয়া আছে। জিঙ্কের ক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লু অফ জিঙ্ক ইজ ইকুয়াল টু M/EF ইন্টু আইটি। তো এমটা হবে এম অফ জিঙ্ক, ইটা হবে ই অফ জিঙ্ক ইন্টু আইটি। তাহলে আমরা কিন্তু এটাকে লিখতে পারি যে W/M জিঙ্ক ইন্টু হচ্ছে ই অফ জিঙ্ক ইজ ইকুয়াল টু IT/F। এই আইটি আর এফ পুরোটাই কিন্তু চার্জের প্রপার্টি, এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আবার বলতে পারি যে ডাব্লু অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু এম অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই ই অফ অ্যালুমিনিয়াম ইন্টু এফ মাল্টিপ্লিকেশন বাই আইটি। তো এটাকে উপরেটার মতো করে কাজ করেন বা সেপারেট করেন, তাহলে ডাব্লু অফ এল বা অ্যালুমিনিয়াম এম অফ অ্যালুমিনিয়াম ইন্টু ই অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু আইটি বাই এফ। তো এটাতেও আমরা চার্জের প্রপার্টিগুলোকে একপাশে রেখে আলাদা করলাম। তো যদি এই দুইটার ভ্যালু সমান হয়, আমরা কিন্তু লিখতে পারি যে ডাব্লু অফ জিঙ্ক ডিভাইডেড বাই এম অফ জিঙ্ক ইন্টু ই অফ জিঙ্ক ইকুয়াল টু ডাব্লু অফ অ্যালুমিনিয়াম ইন্টু এম অফ অ্যালুমিনিয়াম ইন্টু ই অফ অ্যালুমিনিয়াম। তো আমরা একটা কাজ করবো এখান থেকে, সেটা হচ্ছে ডাব্লুর ভ্যালুটা বের করবো জিঙ্কের ক্ষেত্রে। তো ডাব্লু অফ জিঙ্ক কত হবে, মানগুলো একটু বসায় দেখেন। জিঙ্কের আণবিক ভর হচ্ছে 65.4, এটার আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হবে 2, বিকজ জিঙ্কের যোজনী হচ্ছে 2। অ্যালুমিনিয়াম আপনাদের কতটুকু তৈরি করতে বলা হয়েছে? 15 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে 15 গ্রাম লিখলাম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? সেটা হচ্ছে 27, এবং এর আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা হবে 3। তাহলে ডাব্লিউ অফ জিঙ্ক আমরা পাবো হচ্ছে 54.5 গ্রাম। আচ্ছা, এটা আমরা আসলে কেন করলাম, এটা করার রিজনটা আমরা এখন বুঝবো। আমরা এখানে দুটো ইকুয়েশন পাইছি, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2, ঠিক আছে। তো আমরা ডাব্লু অফ অ্যালুমিনিয়ামের জায়গায়, মানে এই জায়গাটায় 15 গ্রাম বসাইছি যে আমাদেরকে 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে হবে। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে আমার যে পরিমাণ ব্যাটারি লাগবে, ঠিক সেই পরিমাণ ব্যাটারি খরচ করেই
কতটুকু জিঙ্ক পাওয়া যাবে সেই রাস্তাটা আমরা বের করে নিলাম। তাহলে আবার বুঝেন যে 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে যে পরিমাণ ব্যাটারি খরচ হবে, ঠিক সেই পরিমাণ ব্যাটারি খরচ করে কত গ্রাম জিঙ্ক তৈরি করা যাবে সেটা আমরা বের করলাম। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে যে পরিমাণ ব্যাটারি লাগে, এই 54.5 গ্রাম জিঙ্ক তৈরি করতেও একই অ্যামাউন্টের ব্যাটারি লাগে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা এখানে বলেছি যে 1 গ্রাম জিঙ্কের দাম হচ্ছে বা জিঙ্কের খরচ হচ্ছে 7 টাকা। তাহলে 54.5 গ্রাম জিঙ্কের খরচটা কত হবে? আমরা বলতে পারি 54.5 × 7 টাকা। তাহলে আমরা পাচ্ছি 381.5 টাকা। তাহলে এই টাকার খেলাটা হয়ে গেল। টাকার খেলা যদি শেষ হয়ে যায় তাহলে আরেকবার ব্যাপারটা বুঝেন। আমরা 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা জানতে চাইছি জিঙ্কের প্রাইসের ভ্যালুর বেসিসে। তাহলে 15 গ্রাম অ্যালুমিনিয়ামের জন্য ঠিক কতটুকু ব্যাটারি খরচ হয়, ঠিক সেই পরিমাণ ব্যাটারি খরচ করেই কত গ্রাম জিঙ্ক তৈরি করা যায় সেটা আমরা বের করে নিছি। এবং আমরা যদি এইটার প্রাইস বের করি যে 54.5 গ্রাম জিঙ্কে কত টাকা খরচ হবে, ঠিক সেই টাকাটাই কিন্তু আমার 15 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতেও খরচ হবে, কারণ আমরা ব্যাটারির অ্যামাউন্টটা এখানে সেম ধরে নিয়েছি। তো আপনারা চাইলে এই ধরনের টাকার ম্যাথগুলোর ক্ষেত্রে একটা ছোট্ট ফর্মুলা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে N1E1 = N2E2। তাহলে এরকম ইকুয়েশন জেনারেট করার প্রয়োজন হবে না। যদি ভরের বেসিসে দেওয়া থাকে তাহলে এনটাকে W/m এ কনভার্ট করে নেবেন, এটাকেও সেম W/m এ কনভার্ট করা যায়, বা আয়তনের বেসিসে থাকলে V/22.4 এ কনভার্ট করে নেবেন। তো প্রয়োজন অনুযায়ী এনটাকে আপনি কনভার্ট করে নেবেন। আর ই মানে হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা, এটা তো যোজনে দেখেই বলে ফেলা যায়। তো আশা করি এই ধরনের ম্যাথ বুঝতে পারছেন, খুবই সহজ। আশা করি ফার্দার এই ধরনের প্রবলেম আসলে বা পরীক্ষায়